আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়ছি সেই চ্যাপ্টারটা হলো আলোকীয় যন্ত্র বা অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট। তা কিছু আলোকীয় যন্ত্র আমরা পড়ব, যেমন অনুবীক্ষণ যন্ত্র, দূরবীক্ষণ যন্ত্র এবং তাদের বিভিন্ন রকমের প্রকারভেদ আমরা ছবি এঁকে বোঝানোর চেষ্টা করব যতটা পারা যায়। এবার অপটিক্যাল ইনস্ট্রুমেন্টটা যতটা সহজভাবে সম্ভব অতটাই সহজভাবে আমরা করার চেষ্টা করব। তবে অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট শুরু করার আগে সবার প্রথম আমাকে জানতে হবে আমরা যে চোখ দিয়ে দেখি, ঠিক আছে, যে কোনো বস্তুর যে আকার আমরা দেখি সেটা অ্যাকচুয়ালি কীভাবে হয়। তার জন্য আমি শুরুতে একটা চোখ এঁকে নিয়েছি। এটা একটা চোখের সামনে, এটা অক্ষিগোলক, ঠিক আছে, এর সামনে লেন্সটা আছে, আমাদের যে চোখের লেন্সটা হয় সেই লেন্সের এটা মধ্যবিন্দু। এই পেছনে একটা অংশ পর্দা, এটাকে বলছি রেটিনা। অ্যাকচুয়ালি সামনে যে কোনো বস্তু রেটিনাতে যে প্রতিবিম্ব গঠন করে সেই প্রতিবিম্বের সাইজই আমাদের কাছে বস্তুর সাইজ বলে প্রতিমিত হয়, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি বস্তুর সাইজ বলতে আমরা কি বুঝি, আমরা কি দেখছি, কোনো একটা বস্তুকে কতটা বড় দেখছি সেটা কিন্তু, বা কতটা ছোট দেখছি সেটা কিন্তু পুরোটাই নির্ভর করছে আমার এই রেটিনাতে কি আকারের প্রতিবিম্ব গঠিত হচ্ছে। তো সেটাই আমরা এখন এখানে বোঝার চেষ্টা করি। ওকে, তাহলে আমরা এখানে একটা বস্তু নিলাম, এই একটা পিকিউ বস্তু। এবার পিকিউ বস্তু থেকে আমি একটা আলোক রশ্মি সোজাসুজি নিয়ে গেলাম, ঠিক আছে। তাহলে দেখতে পেলাম এই পজিশন থেকে এই যে এটা আছে, এটা কিউ প্রাইম, এটা পি প্রাইম, একটা অবশিষ্ট প্রতিবিম্ব আমাদের গঠন হচ্ছে। সেটা পরবর্তীতে কি সিস্টেমে সেটা আবার সমশিষ্ট হয়ে যাচ্ছে সেটা আলাদা জিনিস, সেটা নিয়ে আমাদের কাজ নেই। আমরা একদম সিম্পল চোখের লেন্স নিয়ে আলোচনা করছি। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, এই সাইজটা আর এই সাইজটা, এখানে কি সাইজ হবে সেটা কিন্তু নির্ভর করছে কার উপর, অ্যাকচুয়ালি এই কোণটার উপর। এটা হচ্ছে থিটা, এটাও হচ্ছে থিটা। এই দূরত্বটা, এই যে এতখানি দূরত্ব আছে, এটাকে যদি আমরা ও বলি তাহলে ও পি প্রাইমের দূরত্বটা কি ফিক্সড? তাহলে এই দূরত্বটুকু এক্স, এক্স মানে কত? এক্স মানে হচ্ছে ওই যে আমরা যখন পি প্রাইম কিউ প্রাইম মানে কি এক্স ইন্টু থিটা, আমরা লিখতে পারি এখানে পি প্রাইম কিউ প্রাইম ইজ ইকুয়াল টু এক্স ইন্টু থিটা। তাহলে এখান থেকে আমরা কি দেখলাম, এক্সটা তো কনস্ট্যান্ট, তাহলে পি প্রাইম কিউ প্রাইম, দ্যাট ইজ সাইজ অফ দ্য ইমেজ ডিপেন্ডস অন দ্য অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই দ্য অবজেক্ট। তার মানে এই যে আমরা কত অ্যাঙ্গেলে আমার চোখে এসে আলোকরশ্মি আপতিত হচ্ছে তার উপরেই কিন্তু নির্ভর করছে প্রতিবিম্বের সাইজ। এই যে কোণটা, এই কোণটাকে বলা হচ্ছে বীক্ষণ কোণ বা ভিজুয়াল অ্যাঙ্গেল। তাহলে আমি যদি কোনো বস্তুকে বড় দেখতে যাই বা ছোট দেখতে চাই সেটা নির্ভর করছে কিসের উপর? কোণের উপর। দেখো আমি একটা বস্তু, আমরা দেখবে কোনো একটা বস্তু দেখছি, সেই বস্তুটা যত দূরে দেখবো তত বস্তুটাকে ছোট লাগবে, যত কাছে দেখবো তত বস্তুটা আমার কাছে বড় হয়ে যায়। কেন সেটা আমরা বোঝাচ্ছি। ধরো এই বস্তুটাই আমি এখানে নিলাম, দূরত্বটা বাড়িয়ে দিলাম, ঠিক আছে, সাইজটা সেম। আচ্ছা এবার দেখো তো কি হচ্ছে, এই হচ্ছে আলোক রশ্মি। ওকে, এখানে মাত্র এতটুক সাইজ উৎপন্ন হলো। তাহলে এখানে কি হলো, শুধুমাত্র সাইজটা তো সেম আছে বস্তু, শুধু চেঞ্জটা কোথায় হলো? চেঞ্জটা হলো আমার কোণের ক্ষেত্রে। আবার একে যদি আমি এগিয়ে দিই, একই ছবিটা আঁকছি দেখো, এক্ষেত্রে কি হলো, ছবিটা আরো বড় হয়ে গেল। অর্থাৎ এইবার আমি প্রতিবিম্বটাকে, এইবার আমি বস্তুটাকে সাইজে বড় দেখব। তাহলে পুরোপুরি কোনো বস্তুকে আমি যদি ছোট দেখতে চাই আমি দূরে নিয়ে যাব যাতে আমার বীক্ষণ কোণটা ছোট হয়ে আসে, যদি বড় দেখতে চাই কাছে নিয়ে আসবো যাতে আমার বীক্ষণ কোণটা বড় হয়ে আসে, ঠিক আছে। তাহলে বীক্ষণ কোণ বড় হলে সাইজে বড় দেখব, বীক্ষণ কোণ ছোট হলে সাইজে ছোট দেখব। তাহলে একটা প্রশ্ন চলে আসে তখন যে সূর্য আর চাঁদ, তবে সূর্য তো চাঁদের থেকে বহু গুণ বড়, তবুও সূর্য আকাশে যখন আমরা সূর্য দেখি আর চাঁদ দেখি কিন্তু আমরা একই সাইজেরই দেখি মোটামুটি। কেন হচ্ছে সেটা? ধরে নাও অনেকটা এরকম, আমি যেটা ছবি দিয়ে এখানে বোঝানোর চেষ্টা করি, এটা ধরে নাও চাঁদের অবস্থান। দেখো এই চাঁদটা কি হচ্ছে, এটা যদি চাঁদ হয় চাঁদটা কি সাইজে ছোট। আবার দেখো এটা যদি সূর্যের অবস্থান, সূর্য কি সাইজে বড়। এবার এখানে সূর্য আর চাঁদ, দেখো সূর্য আর চাঁদ যদি একই বীক্ষণ কোণ উৎপন্ন করে তবে কি
সাইজে একই প্রতিবিম্ব গঠন করে। ঠিক এই কারণেই চাঁদ আমাদের অনেক কাছে আসে, সূর্য আমাদের থেকে অনেকটা দূরে আছে, এবং সূর্য অনেক বড়, চাঁদের যে সাইজ অনেক ছোট, সেটা একই বীক্ষণ কোণ উৎপন্ন করে, তাই আমরা একই সাইজের প্রতিবিম্ব দেখি। এই হলো বীক্ষণ কোণ। তাহলে বীক্ষণ কোণের উপরেই সম্পূর্ণটা নির্ভর করছে। তাহলে খুব দূরের বস্তু আমরা খুব ছোট দেখি, স্পষ্ট দেখি না। কেন? কারণ দূর যত বেশি হচ্ছে বীক্ষণ কোণের সাইজ তত ছোট হচ্ছে। বীক্ষণ কোণের সাইজ যত ছোট হচ্ছে আমার প্রতিবিম্বের সাইজ তত ছোট হচ্ছে। আবার একই রকমভাবে খুব ক্ষুদ্র একটা বস্তু, স্বাভাবিক বস্তু যত ক্ষুদ্র হবে তার বীক্ষণ কোণ তত ছোট হবে। বীক্ষণ কোণ ছোট হওয়া মানে কি? প্রতিবিম্বের সাইজও ছোট হওয়া। তাহলে এই দুটি ক্ষেত্রেই আমরা কি করতে পারি? কোনো বস্তুকে যদি আমি স্পষ্টভাবে দেখতে চাই, তাহলে আমরা দুটি ক্ষেত্রেই প্রতিবিম্বের সাইজ এখানে বড় করতে পারি। সেটা কিভাবে সম্ভব? যদি আমরা বীক্ষণ কোণ বাড়াতে পারি। আমরা যে বিভিন্ন আলোকীয় যন্ত্র নিয়ে আজকে আলোচনা করব, সেই আলোকীয় যন্ত্রে আর কিচ্ছু নয়, শুধুমাত্র বীক্ষণ কোণটাই বাড়ানোর ব্যবস্থা করা হয়। বীক্ষণ কোণ বাড়িয়ে আমার রেটিনায় উৎপন্ন প্রতিবিম্বের সাইজ বড় করে বস্তুটাকে স্পষ্ট দেখা হয়। যখন খুব দূরের বস্তুকে বীক্ষণ কোণ বাড়িয়ে যখন সেই কাজটা করা হয়, তখন সেটাকে দূরবীক্ষণ বলে। যখন খুব সাইজে ছোট, সেই খুব সাইজে ছোট একটা বস্তুকে আমি কত কাছে আনতে পারি? আমার একটা কিন্তু ন্যূনতম স্পষ্ট দূরত্ব বলে একটা ব্যাপার আছে, ঠিক আছে? 25 সেন্টিমিটারের আগে কোনো বস্তুকে আমি স্পষ্ট দেখতে পারি না। তাহলে আমার চোখ থেকে কোনো জিনিসকে স্পষ্ট দেখতে গেলে মিনিমাম ডিস্টেন্স হতে হবে 25 সেন্টিমিটার। তাহলে বস্তুটাকে আমি কত কাছে আনবো? তারও তো একটা লিমিটেশন আছে। তাকে আমি কত বড় দেখতে চাইবো? পারবো না। তাহলে সেই ক্ষেত্রে যখন বস্তু খুব ছোট হবে, খালি চোখে স্পষ্ট দেখা যাচ্ছে না, তখন তাকে বীক্ষণ কোণ বাড়িয়ে নিয়ে যে পদ্ধতিতে, যে মেশিনের মাধ্যমে সেটা আমরা স্পষ্ট করে দেখি, তাকে আমরা বলি অণুবীক্ষণ যন্ত্র। সেই ধরনের এই বীক্ষণ যন্ত্রগুলোকে বলা হচ্ছে বীক্ষণ যন্ত্র বা আলোকীয় যন্ত্র। এই ওখানে কিন্তু রৈখিক বিবর্ধন বলে কিছু হয় না, ঠিক আছে? মানে অ্যাকচুয়ালি রৈখিক বিবর্ধন বলে ওখানে কিছু কিছু লাভ নেই। তা অপটিক্যাল ইনস্ট্রুমেন্টে অ্যাকচুয়ালি কী ধরনের বিবর্ধন নিয়ে আলোচনা করব? অপটিক্যাল ইনস্ট্রুমেন্টে যদি আমরা আলোচনা করি, তখন আমরা আলোচনা করব কৌণিক বিবর্ধন নিয়ে। কৌণিক বিবর্ধন মানে অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন। অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশনটা মানে কি? আমরা বলবো এইভাবে যে এই যে আমরা বীক্ষণ কোণ উৎপন্ন করেছি, বীক্ষণ কোণ আমরা যে বাড়াবো এর পরবর্তীতে, তার মানে কি? আমরা অ্যাকচুয়ালি আরেকটা প্রতিবিম্ব সৃষ্টি করব, তাই তো? তাহলে যে বড় প্রতিবিম্বটা যত বড় হবে তত হবে। তাহলে যে প্রতিবিম্ব উৎপন্ন হবে বীক্ষণ যন্ত্র দ্বারা, সেই প্রতিবিম্ব যে কোণ উৎপন্ন করবে আমার চোখে, প্রতিবিম্ব আমার চোখে যে কোণ উৎপন্ন করবে, এবং প্রতিবিম্বের জায়গায় যদি আমি মূল বস্তুকে রাখি, এবং সেই মূল বস্তু আমার চোখে যে কোণ উৎপন্ন করবে, তাকেই বলা হবে কৌণিক বিবর্ধন বা অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন। তাহলে অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন আমাকে কি করতে হবে? দুটো কোণ নিচ্ছে অ্যাকচুয়ালি। একটা কি? সেটা হলো প্রতিবিম্ব দ্বারা, মাইন্ড এটা কিন্তু সাধারণ অবস্থায় নয়, আমরা বীক্ষণ যন্ত্র দ্বারা যখন করব তখন প্রতিবিম্ব দ্বারা চোখে উৎপন্ন কোণ। একই রকম ভাবে এখানে বলবো প্রতিবিম্বের স্থানে বস্তু দ্বারা চোখে উৎপন্ন কোণ। একটা খেয়াল রাখবে, কৌণিক বিবর্ধনে কিন্তু বস্তুর সাইজ এবং প্রতিবিম্বের সাইজ দুটোই কিন্তু আপাত সাইজ। কিন্তু আমরা যে রৈখিক বিবর্ধনের কথা বলি, সেখানে কিন্তু অ্যাকচুয়ালি বস্তুর সাইজ এবং প্রতিবিম্বের সাইজ দুটোই কিন্তু বস্তুর প্রকৃত সাইজ, ঠিক আছে? যাই হোক, আমরা কৌণিক বিবর্ধন পড়লাম। এবার আমরা আস্তে আস্তে বিভিন্ন অপটিক্যাল ইনস্ট্রুমেন্টে ঢুকে যাই। শুরুতে আমরা সরল অণুবীক্ষণ যন্ত্র করবো বা সিম্পল মাইক্রোস্কোপ। সিম্পল মাইক্রোস্কোপ হিসেবে আসলে কিছুই না, ম্যাগনিফাইং গ্লাস বা আমরা আতশ কাঁচ হিসেবে ব্যবহার করি, যেটা একটা উত্তল লেন্স। কোথায় সেটা বিবর্ধক কাঁচ হিসেবে কীভাবে ব্যবহার হয় আমরা আগেই পড়েছি। সেটা কি? ফোকাস দূরত্ব থেকে কম দূরত্বে যদি আমরা কোনো দেখি, ঠিক আছে, কোনো বস্তু রাখি, তবে তার বিবর্ধিত অসৎ এবং সমশীর্ষ প্রতিবিম্ব গঠন হয়। যাই হোক, এখানেও একটা ঠিক আতশ কাঁচ কোথায় কাজে লাগে? যেমন জুয়েলারির দোকানে, কিংবা দেখতে পারো ঘড়ি নির্মাতা যারা আছে, ঘড়ি ঠিক করে, তারা এটা ব্যবহার করে, চোখের মধ্যে নিয়ে নেয়।
তারপরে যেমন ধরো ভার্নিয়ার রিডিং, যারা ল্যাবে ভার্নিয়ার স্কেলে কাজ করে সে ভার্নিয়ার স্কেলের মধ্যে সামান্যটা আতশ কাচ লাগানো থাকে। এমনকি যে হাত দেখে যে জ্যোতিষীরা, সেই হাত দেখার সময় ওই আতশ কাচ ব্যবহার করা হয়। যাই হোক, আতশ কাচ তোমরা সবাই অল্প বিস্তর দেখেছো, কিন্তু সেই আতশ কাচের ক্ষেত্রে সরল অনুবীক্ষণ যন্ত্র আমরা বলছি, এবং এইটাই কিন্তু অ্যাকচুয়ালি পরবর্তীতে যত আমরা যন্ত্র ব্যবহার করছি সেই যন্ত্রের এটারই কমপ্লেক্স ভার্সন, তাতে আরও কিছু করে অ্যাকচুয়ালি এই কাজটাই করা হয়। কি করা হয় সেটাই আমরা এখানে দেখি। কি করা হয়, কোনো একটা বস্তুকে আমি এফ দূরত্ব থেকে কম দূরত্বের মধ্যে রাখলাম, তাহলে আমরা জানি এখান থেকে একটা আলোক রশ্মি প্রথমে যাবে, সেটা কোন দিক থেকে বেরিয়ে যাবে, সেটা ফোকাস দিয়ে বেরিয়ে যাবে, সমান্তরাল আলোক রশ্মিটা। দ্বিতীয় যেটা নেব সেটা কোন দিক দিয়ে যাবে, সেটা এই সে দিয়ে বেরিয়ে আসবে, মানে সোজাসুজি বেরিয়ে আসবে আলোকীয় যন্ত্র দিয়ে। এবার যদি আমি একে পেছনের দিকে বর্ধিত করি, সামনের দিকে তো মিলিত হওয়ার কোনো চান্সই নেই, পেছনের দিকে যদি বর্ধিত করি তাহলে ধরে নাও এরকম একটা জায়গায় ওরা মিলিত হলো। তাহলে এই পি প্রাইমের এখানে পি প্রাইম, এই কিউ প্রাইম, অর্থাৎ পি কিউ বস্তুর পি প্রাইম কিউ প্রাইম একটা কি প্রতিবিম্ব গঠন হলো, বিবর্ধিত প্রতিবিম্ব গঠন হলো। এবার আমার চোখটা আছে এসব জায়গায়, ধরে নাও হলো। আচ্ছা, এই হিসাব করতে গেলে এবার আমাকে দুটো পার্ট করতে হবে। আমাকে এবার বের করতে হবে কি বিবর্ধনের মানটা বের করতে হবে। তাহলে বিবর্ধন করতে গেলে আমরা কি করতে গেছিলাম, কৌণিক বিবর্ধন, যে প্রতিবিম্ব দ্বারা চোখে উৎপন্ন কোণ। তাহলে দেখে নাও এখানে প্রতিবিম্ব দ্বারা চোখে উৎপন্ন কোণ কোনটা, এই দেখো প্রতিবিম্ব দ্বারা এটা হলো চোখে উৎপন্ন কোণ, ঠিক আছে, এটাই তো চোখে যাচ্ছে, ভেবে দেখো। তাহলে এই কোণটা হচ্ছে বিটা, ঠিক আছে, প্রতিবিম্ব দ্বারা চোখে উৎপন্ন কোণ হয়ে গেল, আমি লিখলাম বিটা। আরেকটা কি বলেছি, প্রতিবিম্বের স্থানে বস্তু দ্বারা উৎপন্ন কোণ, তাহলে প্রতিবিম্বের স্থান মানে এটা, এই হলো প্রতিবিম্বের স্থানে বস্তু রাখলাম, ঠিক। এখান থেকে যদি আমি সোজাসুজি টানি তাহলে দেখো এটা কি যাবে, চোখের দিকে যাবে একই রকম ভাবে। এই কোণটা হচ্ছে গিয়ে আলফা। অ্যাকচুয়ালি লেন্সে যে কোণ উৎপন্ন করবে এখানেও কিন্তু সেই কোণই উৎপন্ন করবে, হয়ে গেল। তাহলে বিটা বাই আলফা প্রতিবিম্ব স্থানে বস্তু দ্বারা উৎপন্ন কোণ। এবার দেখো প্রতিবিম্বটা কত দূরে উৎপন্ন হচ্ছে চোখ থেকে। প্রতিবিম্ব কিন্তু চোখ থেকে মিনিমাম করতে গেলে, ভালো যদি করতে চাই তাহলে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব থাকতে হবে, তার চেয়ে বেশি যদি দূরত্ব থাকে তাতে কিন্তু কোনো অসুবিধা নেই, কিন্তু এটা হলো মিনিমাম, এতটুকু থাকতেই হবে। এর চেয়ে কম দূরত্বে থাকলে কিন্তু স্পষ্টভাবে আমরা প্রতিবিম্বটা দেখতে পারবো না। তাহলে এটা হচ্ছে আমার প্রতিবিম্ব দূরত্ব, আর এটা ছিল আমার বস্তু দূরত্ব। স্পষ্টতই এই ইউ ভেরি ভেরি লেস দেন ডি, তো খালি চোখে এটা ভালো স্পষ্ট দেখা যেত না। আচ্ছা, এবার আমরা জানি যেহেতু কোণগুলো খুব ছোট, তাহলে সেখান থেকে কি হবে, এটাকে আমরা নিয়ারলি ইকুয়াল টু লিখতে পারি tan বিটা বাই tan আলফা। যদি এখানে tan বিটা আর tan আলফার ভ্যালুটা বসাই, tan বিটা মানে কত হচ্ছে, এখান থেকে দেখো p প্রাইম কিউ প্রাইম বাই এই দূরত্বটুকু, এই দূরত্বটুকু কত, এটা হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব, হ্যাঁ, এটা হচ্ছে d বাই এই দূরত্বটুকু কত, p কিউ বাই এই দূরত্বটুকু কত, আবার প্রতিবিম্বের দূরত্ব, কারণ আমরা প্রতিবিম্বের স্থানে বস্তু রেখেছি। তাহলে কি দাঁড়ালো, পি প্রাইম কিউ প্রাইম বাই পি কিউ। এবার পি প্রাইম কিউ প্রাইম বাই পি কিউ মানে কি, আমরা অলরেডি পড়েছি, সেটা কত, ভি বাই ইউ, মানে প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব। এখানে প্রতিবিম্ব দূরত্বটা কত, ডি বাই ইউ হলো। এবার আমরা জানি 1/v - 1/u = 1/f, এটা লেন্সের সমীকরণ। এখানে v কত, d, শুধু d নয় মাইনাস d, তাহলে হলো 1/d মাইনাস 1/u, এখানে ইউটা কত, মাইনাস ইউ, তাহলে হয়ে গেল প্লাস ইউ = 1/f হলো। আমি এক কাজ করে d দিয়ে গুণ করে দাও, তাহলে -1 প্লাস d/u = d/f। ওকে, তাহলে কি দাঁড়ালো, এই পাশে যদি নিয়ে যাও d/u = 1 প্লাস d/f। এই d/u মানে কত, এই d/u মানে হচ্ছে m। তাহলে এখানে কৌণিক বিবর্ধনের মান পেলাম কত, 1 প্লাস d/f।
এই জিনিসটা এখানে ইউ যদি যদি এখানে ইউ ফোকাস দূরত্বে থাকতো তবে ভি হতো ইনফিনিটিতে। ইন দ্যাট কেস আমরা এই ইকুয়েশনটাতে এম এর ভ্যালু আসতো ডি বাই এফ। তোমরা করে নিতে পারো, কোনো অসুবিধা নেই, যেভাবে করবে সেভাবেই আসবে। যাই হোক, তাহলে এখানে আমরা একটা জিনিস দেখতে পেলাম, স্পষ্ট দূরদর্শনের ন্যূনতম দূরত্বটা তো ফিক্সড ভ্যালু। আমরা দেখছি এই যে লেন্স আছে, এই লেন্সের ফোকাস দৈর্ঘ্যের ভ্যালু যত কমে যাচ্ছে তত কি হচ্ছে, এর বিবর্ধনের মান, কৌণিক বিবর্ধনের মান তত বেড়ে যাচ্ছে। তাহলে ফোকাস দূরত্ব ছোট করতে করতে আমরা কি করতে পারি, বিবর্ধনের মান বাড়াতে পারি। কিন্তু একটা জিনিস খেয়াল রাখো, আমি যদি এরকম ভাবে ফোকাস দূরত্ব ছোট করতে চাই তাহলে কি হবে, ধীরে ধীরে লেন্সের থিকনেসও বাড়তে থাকবে। আর এইভাবে যদি লেন্সের থিকনেস বেড়ে যায়, পরবর্তীতে বিভিন্ন রকম অ্যাবারেশন বা অপেরণ সহ বিভিন্ন রকমের ত্রুটি চলে আসবে। তাই আমরা সেটাও কিন্তু একটা লিমিট অবধি করতে পারি। সাধারণ বিবর্ধক কাচের বিবর্ধন ক্ষমতা সীমিত। যখন বস্তুর সাইজ খুব ছোট হয় তখন বিবর্ধন আরো বেশি করার প্রয়োজন হয়ে পড়ে। সেই ক্ষেত্রে যৌগিক অনুবীক্ষণ যন্ত্র বা কম্পাউন্ড মাইক্রোস্কোপ ব্যবহারের প্রয়োজন পড়ে। কম্পাউন্ড মাইক্রোস্কোপ মূলত কিছুই না, দুটো লেন্সকে একটা নির্দিষ্ট দূরত্বে রাখা হয়েছে। যে লেন্স দিয়ে বস্তু থেকে আলো ঢুকবে সেটাকে বলা হয় অভিলক্ষ লেন্স বা অবজেক্টিভ লেন্স, অর্থাৎ যে লেন্স বস্তুর কাছাকাছি থাকে। আর যে লেন্স চোখের কাছাকাছি থাকে সেটাকে বলা হচ্ছে অভিনেত্র লেন্স বা আই লেন্স। এইদিকে চোখ থাকবে, এদিকে বস্তু থাকবে। কম্পাউন্ড মাইক্রোস্কোপের ক্ষেত্রে এই অভিলক্ষ লেন্সের ফোকাস দূরত্ব অভিনেত্র লেন্সের ফোকাস দূরত্ব অপেক্ষা কম হয়। এখানে আমরা এই বিভিন্ন ডট দিয়ে বিভিন্নটার ফোকাস দূরত্ব বোঝানোর চেষ্টা করেছি। এখানে যে ডটগুলো আছে, এটা ধরে নাও এখানে যদি লিখি, এটা হচ্ছে FO, এটা হচ্ছে অভিলক্ষ লেন্সের ফোকাস দূরত্ব। ওকে, তাহলে এটা হচ্ছে 2FO। এখান থেকে এটা হচ্ছে আমাদের অভিনেত্র লেন্সের ফোকাস দূরত্ব। তাহলে দেখতেই পাচ্ছ এই দূরত্বটুকু আর এই দূরত্বটুকুর মধ্যে আমরা যেটা নিয়েছি, যে সিস্টেমটা নিয়েছি, শুধু তাই না, অ্যাপারচার যেটা আছে সেই উন্মেষও কিন্তু অভিনেত্র লেন্সের অভিলক্ষ লেন্স অপেক্ষা অনেকটাই বেশি। যাই হোক, এখানে আমরা কিভাবে বস্তুটাকে বিবর্ধন করছি বা বিবর্ধক যেটাকে আমরা বলছি ভিজুয়াল অ্যাঙ্গেল, ঠিক আছে, সেটাকে আমরা কিভাবে বাড়িয়ে দিচ্ছি সেটাই আমরা এখানে দেখার চেষ্টা করব। আমরা কি করছি, এখান থেকে পি বস্তু থেকে একটা আলোক রশ্মি বেরিয়ে গেল। সমান্তরাল আলোক রশ্মি কোন দিক দিয়ে বেরিয়ে যাবে, অতি অবশ্যই সমান্তরাল আলোক রশ্মি ফোকাস দূরত্ব দিয়ে বেরিয়ে আসবে। আরেকটা আলোক রশ্মি কোন দিকে গেল, আরেকটা আলোক রশ্মি এই পথে বেরিয়ে গেল। ঠিক আছে, বুঝতে পেরেছি আশা করি। এই পজিশনে এটা এফ থেকে বেশি একটু দূরত্বে, মোটামুটি ধরো 2F0, এফ আর 2F0 এর মধ্যে হতো, এটা 2F0টা আরেকটু এদিকে আসলো, স্কেল ছাড়া আসছে, তার ফলে একটু সমস্যা তো হবেই। ঠিক আছে, এটা হলো গিয়ে তোমার পি প্রাইম কিউ প্রাইম আলোক রশ্মি। ঠিক আছে, বেশ। এখান থেকে আলোক রশ্মি যদি আমি বের করে নিয়ে আসি তবে দেখব এই একটা গেল। এই পজিশন থেকে আমি হিসাব করে দেখাবো, এটা যদি এর ফোকাস দৈর্ঘ্য হয়, ফোকাস দৈর্ঘ্য দেখো এই এতটা, এখানে এই এতটা, এই পজিশনে আছে ওর ফোকাস দৈর্ঘ্য। ঠিক আছে, আলোক রশ্মি এই পথে বেরিয়ে আসবে। আরেকটা আলোক রশ্মি কোন দিক দিয়ে যাবে, স্বাভাবিকভাবে আরেকটা আলোক রশ্মি এই পথে, মাত্র যেটা দেখালাম এই আলোক কেন্দ্র দিয়ে বেরিয়ে আসবে। ঠিক আছে, এদেরকে পেছন দিকে নির্মিত করে দাও। তাহলে মোটামুটি এরকম একটা পজিশনে আমাদের ফাইনাল আলোক রশ্মিটা উৎপন্ন হলো, পি ডাবল প্রাইম কিউ ডাবল প্রাইম। আশা করি বুঝতে পেরেছো। এই হচ্ছে এদের প্রসেস। আর এখানে আমার চোখটা থাকছে, এখান থেকে আমি দেখতে পাচ্ছি। তাহলে আমি অ্যাকচুয়ালি এই পিকিউ বস্তুর কোথায়, এখানে একটা প্রতিবিম্ব দেখতে পাচ্ছি, একটা বিবর্ধিত প্রতিবিম্ব। তাহলে এখানে যদি আমি এবার এর বিবর্ধন বের করতে চাই, তাহলে বিবর্ধন মানে আমরা কি বলেছি, ওই একই কথা, সেম টু সেম, যে প্রতিবিম্ব দ্বারা চোখে উৎপন্ন কোণ। তাহলে প্রতিবিম্ব দ্বারা চোখে উৎপন্ন কোণ কোনটা, দেখো ভালো করে, এখানে ছবিটা যদিও একটু বেঁকে গেল এটার জন্য। তাহলে এই হচ্ছে প্রতিবিম্ব দ্বারা চোখে উৎপন্ন কোণ, এই এটা। ঠিক আছে, সেটা কত, বিটা।
প্রতিবিম্বের স্থানে যদি আমি বস্তু রাখি, তাহলে এই হলো প্রতিবিম্বের স্থানে বস্তু। এটা এবার চোখের উপর যে কোণ উৎপন্ন করেছে আলফা। ক্লিয়ার? পি ডবল প্রাইম কিউ ডবল প্রাইম, এখানে এটা লিখেছি, তাহলে এটা পি, এটা কিন্তু এখানে কিউও হলো। ঠিক আছে, এটা যেটা কিউ সেটাই কিন্তু এখানে অ্যাকচুয়ালি কিউ ডাবল প্রাইম, এটা এখানে আর লেখার দরকার নেই। তাহলে আমরা বিটা বাই আলফা যদি করি, তাহলে এটা হচ্ছে ট্যান বিটা বাই ট্যান আলফা। এবার ট্যান বিটা মানে কত হচ্ছে? ট্যান বিটা মানে হচ্ছে এই পি ডাবল প্রাইম কিউ ডাবল প্রাইম বাই এই দূরত্বটুকু কিউ ডাবল প্রাইম বাই কিউভি বাই ট্যান আলফা মানে হচ্ছে এই দূরত্বটুকু, এই পি পি কিউ এই ডিস্টেন্স বাই এই দূরত্বটুকু। তাহলে দুটো কি হচ্ছে? কাটাকাটি করে চলে যাচ্ছে, তাহলে আলটিমেটলি কত থাকছে? আগের মতোই পি ডাবল প্রাইম বাই পি কিউ। তো একে কিন্তু আমরা এভাবে লিখতে পারি, পি ডাবল প্রাইম কিউ ডাবল প্রাইম বাই পি ওয়ান কিউ ওয়ান ইন্টু পি ওয়ান কিউ ওয়ান বাই পি কিউ। তাহলে দেখো এটা হচ্ছে পি ডাবল প্রাইম বাই পি ওয়ান কিউ ওয়ান, অর্থাৎ এইটা বাই এটা, তার মানে এটা হচ্ছে আই লেন্স দ্বারা উৎপন্ন প্রতিবিম্বের বিবর্ধন। তাহলে আমরা এটা লিখতে পারি এম ই ইন্টু, আর এটা কত হচ্ছে? পি ওয়ান কিউ ওয়ান বাই মানে পি প্রাইম কিউ প্রাইম বাই কিউ বাই সেই পজিশনটা করছি আমরা, একটা এখানে প্রাইম দিয়েছিলাম, এখানে দুটো প্রাইম দিয়েছি, পি ওয়ান এটা ধরে দাও তাহলেই হবে, তাহলে শেষ। পি ওয়ান কিউ ওয়ান বাই কি হচ্ছে? পি কিউ। সেটা কত? সেটা হচ্ছে এই লেন্স দ্বারা যেটা গঠিত হয়েছে অবজেক্টিভ লেন্স, তার বিবর্ধন এম জিরো। এবার এই পজিশনগুলো প্রত্যেকটা পজিশন দেখো। এম জিরো পজিশন তো আমরা জানি না, এম জিরো পজিশন জানি, এম এর পজিশনটা তো জানি। সেটা কি? এটা কিন্তু একটা জাস্ট সিম্পল মাইক্রোস্কোপের মতো কাজ করছে। দেখো এই পি ওয়ান কিউ ওয়ান যে বস্তুটা গঠিত হয়েছে আই লেন্সের কাছে, ঠিক আছে, এটা পি কিউ এর প্রতিবিম্ব পি ওয়ান কিউ ওয়ান, কিন্তু আই লেন্সের জন্য এটাই হলো তার বস্তু। সেটা কিন্তু এটা ঠিক আগের মতো সিম্পল মাইক্রোস্কোপের মতো কাজ করছে। তখন সেটা কি হবে? এবং সেই দূরত্বটা আমি কি বলবো? এই দূরত্বটুকু কিন্তু আমি বলবো এখান থেকে যে দূরত্বটুকু আছে এটা স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে কিন্তু থাকবে। ঠিক আছে, তাহলে সেই অনুযায়ী আমি এই এম ইর ভ্যালুটা কি বসাবো? এম ইর ভ্যালু বসাবো 1 প্লাস ডি বাই এফ ই ইন্টু এম জিরো। এম জিরো মানে কি হচ্ছে? এম জিরো মানে হচ্ছে এখানে সেই অনুযায়ী যদি আমরা করি একই রকম ভাবে, তাহলে আমরা এখানে কি করব? এই দেখো পি ওয়ান কিউ ওয়ান বাই, এই দেখো পি ওয়ান কিউ ওয়ান বাই পি কিউ। তাহলে পি ওয়ান কিউ ওয়ান কি হচ্ছে? এখানে ও কিউ ওয়ান বাই ও কিউ, ও কিউ ওয়ান বাই ও কিউ। এই ও কিউ ওয়ানকে যদি আমরা ভি ডিস্টেন্স বলি আর ও কিউকে যদি আমরা ইউ ডিস্টেন্স বলি, তাহলে এর ভ্যালু কত হবে? এটা কত হচ্ছে? প্লাস ভি, এটা মাইনাস ইউ, তখন এর ভ্যালু কিন্তু আসবে 1 প্লাস ডি বাই এফ ই মাইনাস ভি বাই ইউ। ক্লিয়ার? তাহলে এবার আমি যদি এটার জন্য কাজে লাগাই 1 বাই ভি মাইনাস 1 বাই ইউ ইকুয়াল টু 1 বাই এফ, কাজে লাগিয়েই দেখি কি হয়। বসাই 1 বাই ভি, এটা পজিটিভ, মাইনাস 1 বাই ইউ যেখানে মাইনাস হয়ে গেল, তাহলে প্লাস 1 বাই ইউ ইজ ইকুয়াল টু 1 বাই এফ নট। ঠিক আছে তো? তাহলে এখানে যদি আমরা ভি দিয়ে গুণ করি, তাহলে 1 প্লাস ভি বাই ইউ ইজ ইকুয়াল টু কত হচ্ছে? ভি বাই এফ নট। তাহলে মাইনাস ভি বাই ইউ কত হচ্ছে? 1 মাইনাস ভি বাই এফ নট। তাহলে এখানে আমি বসিয়ে দাও 1 প্লাস ডি বাই এফ ই ইন্টু 1 মাইনাস ভি বাই এফ নট। এবার এই ভিটা কত? আমরা যদি দেখি, সাধারণত আমরা যদি ভালো করে খেয়াল করি, তাহলে এই যে এফ জিরো যে দূরত্বটুকু আছে, যে ও কিউ দূরত্বটা না, এর ফোকাস দূরত্বের খুবই কাছাকাছি। এবং দেখা যায় এই যে প্রতিবিম্ব পি ওয়ান কিউ ওয়ানটা গঠিত হয়, সেটা আই লেন্সের খুব কাছাকাছি। তার ফলে এদের মধ্যেকার যে মানে দূরত্বটুকু আছে, সেই দূরত্বটুকু যদি এল হয়, তাহলে এই ও কিউ ওয়ানের দূরত্বটা মোটামুটি এই এল দূরত্বেরই কাছাকাছি। তাই ভি ক্যান বি nearly equal to distance between the eye lens and objective lens.
এল, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, ইজ ইকুয়াল টু 1 প্লাস ডি বাই এফ ই 1 মাইনাস এল বাই এফ জিরো। এই হচ্ছে এর পজিশন। ঠিক আছে, আশা করি বোঝা গেল। এবার তাহলে বুঝতে পারছি এল এর যে ডিস্টেন্সটা আছে, এল এর ডিস্টেন্সটা ফিক্স, ডি এর ডিস্টেন্সটা ফিক্স। এখানে প্রত্যেকটা ডিস্টেন্সের হিসাব করে যদি আমি বের করি, এখানে এখানে এফ এর ভ্যালু যত বাড়ছে, ঠিক আছে, এর ভ্যালু তত কমছে, অর্থাৎ এফ এর ভ্যালু যত কমছে এই ভ্যালুটা তত বাড়ছে। অর্থাৎ এই আই লেন্সের, ঠিক আছে, অর্থাৎ এই লেন্সের ফোকাস দৈর্ঘ্য যত বাড়বে এর বিবর্ধন ক্ষমতা কিন্তু তত বাড়বে। আবার একই রকমভাবে অবজেক্টিভ লেন্সেরও ফোকাস দৈর্ঘ্য যত বাড়বে তত এটা নেগেটিভ ভ্যালু আসবে। ঠিক আছে, নেগেটিভের জন্য এটা কি হবে, অবশিষ্ট প্রতিবিম্ব গঠিত হবে, স্বাভাবিক। এখানে এফ জিরো বাই এল যেটা আছে এটা কিন্তু একটা নেগেটিভ ভ্যালুই বটে। ঠিক আছে, অবশ্যই নেগেটিভ ভ্যালু হবে, কারণ এই ভ্যালুটা সবসময় ছোট হবে, কারণ এল এর হিসাব যদি করো তাহলে এফ জিরো মাইনাস এল বাই এফ জিরো হবে এটা, তাহলে এফ জিরো তো এখানে এল এর থেকে কি ছোট হবেই, তাই নেগেটিভ। আর নেগেটিভ মানেই হচ্ছে এখানে অবশিষ্ট প্রতিবিম্ব গঠিত হবে। এবং এটাও খেয়াল করো, এই এফ জিরোর ভ্যালুটা একই রকম ভাবে যত কমবে, ঠিক আছে, তত এই ভ্যালুটা তত কি হবে, বাড়বে। এই ভ্যালুটা বাড়বে মানে নেগেটিভ ভ্যালু তত বৃদ্ধি পাবে। হোয়াট এভার, দুটো ক্ষেত্রেই টোটাল গুণফলের ভ্যালুটা তত বৃদ্ধি পাবে। তাহলে আই লেন্স এবং অবজেক্টিভ লেন্স, অভিনেত্র বা অভিলক্ষ লেন্স, দুটো লেন্সেরই যদি ফোকাস দৈর্ঘ্য যত বৃদ্ধি পাবে এই ক্ষেত্রে কিন্তু কৌণিক বিবর্ধন তত বাড়বে। দ্বিতীয় আর একটা কথা বলে রাখি, এখানে যে এই অবজেক্টিভ লেন্সটা আছে, অবজেক্টিভ লেন্সের অ্যাপারচার খুব কম হওয়ার জন্য আলো কিন্তু কম প্রবেশ করে। তাহলে আলো যদি কম প্রবেশ করে তার ফলে যে এই উৎপন্ন যে প্রতিবিম্বটা আছে চোখ দিয়ে যেটা আমি দেখছি সেটা কিন্তু বেশ কি হবে, ব্রাইটনেসটা খুব কম থাকবে। তার জন্য দেখবে সাধারণত মাইক্রোস্কোপের তলায় খুব মানে চারিদিকে প্রতিফলক লাগিয়ে লাইট দিয়ে ওটাকে ফুল আলোকিত করা হয়, যাতে এই অভিলক্ষ লেন্স দিয়ে যথেষ্ট পরিমাণে আলো প্রবেশ করে এই প্রতিবিম্বটাকে, উৎপন্ন শেষ প্রতিবিম্বটাকে উজ্জ্বল করে। এই হলো কম্পাউন্ড মাইক্রোস্কোপ। এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দূরবীক্ষণ যন্ত্র বা টেলিস্কোপ। কেন দূরবীক্ষণ যন্ত্রের প্রয়োজন? যখন অনেক দূরের বস্তু থাকে, আমরা এই চ্যাপ্টারের শুরুতেই আমরা বলেছিলাম যখন দূরত্ব অনেক বেড়ে যায় কোনো বস্তুর, তার আমাদের চোখে তার বীক্ষণ কোণের মান খুব কম হয়। আর আমরা জানি কি, আমাদের চোখের রেটিনাতে যে প্রতিবিম্ব উৎপন্ন হয় সেটাই আমরা দেখি। তাহলে সেই অনুযায়ী যত দূরত্ব যাবে তার আমার বীক্ষণ কোণ কম হওয়ার জন্য আমরা দেখেছি সেই প্রতিবিম্বের আকার তত ছোট হয়। তাহলে আমরা তার প্রতিবিম্ব যেটা আমার চোখে তৈরি হয় সেটা স্পষ্ট হয় না, অস্পষ্ট হয়। তাকে স্পষ্ট করতে গেলে আমাকে কি করতে হবে, বীক্ষণ কোণকে বাড়াতে হবে। এবার বীক্ষণ কোণ বাড়ানোর জন্য যে এই দূরবর্তী কোনো বস্তুর বীক্ষণ কোণ বাড়ানোর জন্য যে প্রসেস ব্যবহার করা হয়, যে যন্ত্র ব্যবহার করা হয়, সেই যন্ত্রের নামই হলো দূরবীক্ষণ যন্ত্র বা টেলিস্কোপ। দূরবীক্ষণ যন্ত্র বা টেলিস্কোপের ওয়ার্কিং প্রিন্সিপাল শুরু করার আগে আমরা দেখি কি কি টাইপে ও ওয়ার্ক করে। একটাকে বলা হয় ও দু রকমের দূরবীক্ষণ তৈরি করা যায়। একটাকে বলা হয় যেখানে প্রতিসরণের সূত্র প্রয়োগ করা হয়েছে সেটাকে বলা হয় প্রতিসারক দূরবীক্ষণ, আরেকটাতে যেখানে প্রতিফলকের সূত্র প্রয়োগ করা হয়েছে সেখানে বলা হয়েছে প্রতিফলক দূরবীক্ষণ। পার্থক্য এখানে যে অভিলক্ষ হিসেবে ব্যবহার করা হয়েছে প্রতিসারক দূরবীক্ষণে অভিলক্ষ হিসেবে ব্যবহার করা হয়েছে একটা উত্তল লেন্স বা লেন্সের সমবায়। সেখানে প্রতিফলক দূরবীক্ষণে অভিলক্ষ হিসেবে ব্যবহার করা হয়েছে একটা বড় অবতল দর্পণ। এবার এই দুই টাইপের টেলিস্কোপই আবার দুটো টাইপে ভাগে। একটা অনেক দূরের স্টার, ঠিক আছে, বা বিভিন্ন গ্রহ বা সেগুলোকে দেখার জন্য ব্যবহৃত হয়, অনেক দূরে হেভেনলি পার্টিকেলগুলোকে দেখানোর জন্য। আবার কিছু হয় সেটা হলো আমরা যখন পৃথিবীর মধ্যে থেকেই আমি কোনো দূরবর্তী স্থানে, ঠিক আছে, যেমন আমি পাহাড় থেকে অনেক দূরে কোনো একটা জিনিসের ছবি দেখছি, সেটা পৃথিবীর মধ্যে, সেটাকে বলা হয় ভূবীক্ষণ যন্ত্র। তাহলে আমরা দু রকমের ইউজ করছি। একটাকে বলা হচ্ছে টেরিস্ট্রিয়াল টেলিস্কোপ বা ভূবীক্ষণ যন্ত্র, আরেকটাকে বলা হচ্ছে নভোবীক্ষণ যন্ত্র বা অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ। দুটোর মধ্যে ডিফারেন্স কি? নভোবীক্ষণ দূরবীক্ষণ যন্ত্রে যে আমরা সেটা দেখতে পাই, যে প্রতিবিম্বটা দেখতে পাই, সেটা বস্তু সাপেক্ষে কি হয়, উল্টো হয়, অবশিষ্ট হয়। শুধু উল্টো হয় না, বস্তু সাপেক্ষে শুধু উল্টো হয় না, বামটা ডান ডানটা বাম হয়ে যায়, অর্থাৎ তার পার্শ্বীয় পরিবর্তনও ঘটে যায়। তাহলে ভাবো, আমরা যদি এইরকম একটা টেলিস্কোপ দিয়ে আমি পাহাড়ের উপরে কোনো একটা জিনিস দেখতে চাচ্ছি, অনেক দূরে একটা মানুষকে দেখতে চাচ্ছি, তাকে কি দেখবো? তাকে দেখবো উল্টো এবং বাঁ দিকটা ডান দিক, তাহলে আমার দেখতে অসুবিধা হবে। এইবার এইটাই যখন আমরা একটা বিশেষ
ব্যাখ্যা বিশেষ একটা প্রসিডিওর প্রয়োগ করে আমরা সেটাকে টেরেস্ট্রিয়াল টেলিস্কোপে আমরা পরিণত করব, সেখানে দেখব সেখানে অন্তিম প্রতিবিম্বটি বস্তু সাপেক্ষে সোজাই হয়, তার ফলে আমার দেখতে খুব সুবিধা হয়। এবার আমরা এক এক করে ওয়ার্কিং প্রিন্সিপালগুলোতে আসি, পড়ছি। নহবীক্ষণ যন্ত্র বা প্রতিসারক দূরবীক্ষণ যন্ত্রের মূলত একই রকমভাবে দুটো অবজেক্টিভ লেন্স আরেকটা হলো আই লেন্স নিয়ে গঠিত। এটা হলো অবজেক্টিভ লেন্স, এটা হচ্ছে আই লেন্স, ঠিক আছে। এবার এদিকে থাকবে আমার চোখ, এদিকে থাকবে হলো বস্তু। যেহেতু বস্তুটা অনেক দূর থেকে আসছে, সেই পজিশনে আমরা বলতে পারি এত দূর থেকে আসার জন্য এরা কি ফোকাস বিন্দুতে মিলিত হবে। যেহেতু এরা কোণ করে এসছে, এটা হচ্ছে একটা কোণ, এটা হলো বীক্ষণ কোণ, এটা হলো বস্তু দ্বারা উৎপন্ন কোণ, কিন্তু এটা আলফা। তাহলে আলটিমেটলি কি হচ্ছে, এরা ফোকাস বিন্দুতে মানে একদম প্রধান অক্ষের উপর ফোকাস বিন্দুতে মিলিত হবে না, কিন্তু যে ফোকাস তল আছে সেই ফোকাস তলের উপরে কোনো একটা বিন্দুতে মিলিত হবে। ধরে নাও এটা সেই বিন্দু, মিলিত হওয়ার পর এরা বেরিয়ে আসবে, ঠিক আছে। এবার এরা কি করবে, এই বিন্দু থেকে এখান থেকে তাহলে কোথায় উৎপন্ন হবে, এই পজিশনে উৎপন্ন হয়েছে, এটা হচ্ছে P1 Q1। এবার P1 Q1টা যদি এদের, তো এটা তো বোঝাই যাচ্ছে এটা হচ্ছে এই অভিলক্ষ লেন্সের ফোকাস দৈর্ঘ্য, এই দূরত্বে থাকে। এবার এই বস্তুটি যদি, যেটি উৎপন্ন হয়েছে প্রতিবিম্বটি, সেটি যদি আই লেন্সের ফোকাস দূরত্বে থাকে, অর্থাৎ যদি এটা যদি এদিক থেকে হিসাব করলে এই দূরত্বটা যদি EFE মানে ফোকাস দৈর্ঘ্য হয়, তাহলে কি হবে, স্বাভাবিকভাবে আমরা বলতে পারি এটি সমান্তরালভাবে আবার নির্গত হবে। এই যে অ্যাডজাস্টমেন্ট করাতে এরা ঠিক এই দুটোর ফোকাস দৈর্ঘ্যে থাকছে, অর্থাৎ এদের মধ্যেকার দূরত্ব তখন কত হবে, এদের মধ্যেকার দূরত্ব হবে F0 প্লাস FE। এই অবস্থায় তাহলে কোথায় মিলিত হবে, প্রতিবিম্ব উৎপন্ন হবে কিন্তু কোথায়, অসীমে। তাহলে আমরা বলতে পারি যে এই ধরনের যে ফোকাসিং, এটাকে বলা হয় অসীম দূরত্বে ফোকাসিং। কি নাম দিলাম, ফোকাসিং এট ইনফাইনাইট ডিস্টেন্স, অসীম দূরত্বে ফোকাসিং। অ্যাকচুয়ালি অসীম দূরত্বে ফোকাসিং এই দূরবীক্ষণ যন্ত্র প্রকৃত দূরবীক্ষণের মতো আচরণ করে। তাহলে এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছ, এটা যদি আলফা হয় তাহলে এটাও আলফা, এটা হচ্ছে বস্তু দ্বারা উৎপন্ন কোণ, আর এটা হচ্ছে তাহলে প্রতিবিম্ব। এটাই তো কি, আমি যদি এই দিক থেকে এগিয়ে দেই, এই পুরোটা কি হচ্ছে, সমান্তরাল আলোকরশ্মি যাচ্ছে, তাহলে সমান্তরাল আলোকরশ্মিগুলো চোখে কি কোণ উৎপন্ন করছে, বিটা কোণ উৎপন্ন করছে, এটা হচ্ছে বিটা। এদিকে আমার চোখ আছে ধরে নাও, এই থেকে আমি দেখছি, ক্লিয়ার। তাহলে আমি যে ইসের কথা বলবো, মানে ম্যাগনিফিকেশনের কথা বলবো, সেই ম্যাগনিফিকেশন ইজ ইকুয়াল টু কত হবে, বিটা বাই আলফা, বস্তু দ্বারা প্রতিবিম্ব দ্বারা উৎপন্ন কোণ চোখে বাই বস্তু দ্বারা উৎপন্ন কোণ চোখে, ঠিক আছে। এটাই তো বস্তু দ্বারা উৎপন্ন কোণ, এই কোণই তো আসছে, ওকে। ইজ ইকুয়াল টু নিয়ারলি ইকুয়াল টু tan বিটা বাই tan আলফা, এটা আমরা আগেই বলেছিলাম, নতুন করে আর কিছু বলার নেই। এবার তাহলে কি হবে, এই দূরত্বটুকু দেখো, এটা tan বিটা মানে এটা বাই এই দূরত্বটুকু মানে কত, FE, শুধু FE না মাইনাস FE বাই এই দূরত্বটুকু কত, এটা বাই এটা। তার মানে দুটোর P1 Q1টা কি কেটে গেল, কেটে গিয়ে শুধু এটা থাকলো, এটা কত F0, ঠিক আছে, FE বাই F0। আরেকটা কথা, দূরবীক্ষণ যন্ত্রের যে অনুবীক্ষণ যন্ত্র থেকে ডিফারেন্স এটাই, এই ক্ষেত্রে সবসময়ই অভিলক্ষ লেন্সের ফোকাস দৈর্ঘ্য এবং উন্মেষ মানে অ্যাপারচার সবসময় আই লেন্স থেকে অনেক বেশি হবে, অভিনেত্র লেন্স অপেক্ষা অভিলক্ষ লেন্সের ফোকাস দৈর্ঘ্য অনেক বেশি হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে এই অসীম দূরত্বে ফোকাসিং এর ক্ষেত্রে বিবর্ধনের মান পুরোপুরি দেখতে পাচ্ছি, যত বেশি আই লেন্সের ফোকাস দৈর্ঘ্য বাড়বে তত বাড়বে, এবং এর ফোকাস দৈর্ঘ্য অর্থাৎ অভিলক্ষ লেন্সের ফোকাস দৈর্ঘ্য যত কমবে তত এর বিবর্ধন বাড়বে। এবার যদি এখানে না হয়, এটা হচ্ছে অসীম দূরত্বে ফোকাসিং, অর্থাৎ প্রতিবিম্ব এখানে সর্বাধিক দূরে আছে, তাহলে সবচেয়ে প্রতিবিম্ব কতখানি দূরত্বে থাকতে পারে, চোখ থেকে স্পষ্ট দূরত্বে থাকতে পারে, স্পষ্ট দূরত্ব মানে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব যেটাকে বলছি, তাই তো। তাহলে সেটা যদি হয় তাহলে কি হয়, তাহলে আমরা দেখছি এটা এরকম ভাবে, এই পজিশনটাতে আমরা, এটা হচ্ছে তার ফোকাস দৈর্ঘ্য ধরে নাও, হ্যাঁ, এটা হচ্ছে আলফা, তাহলে এই হচ্ছে কোণ, এবার এই হচ্ছে কোণ,
হলো, আশা করি বুঝতে পেরেছি। এবার এটা কি হচ্ছে, এর ফোকাস দৈর্ঘ্য ধরে নাও এই পজিশনে, ক্লিয়ার? এর ফোকাস দৈর্ঘ্য হলো এই পজিশনে, তাহলে ফোকাস দৈর্ঘ্য থেকে কম দূরত্বে আছে, তাহলে কি হবে, এটি একটি সাধারণ সিম্পল মাইক্রোস্কোপ, মানে যেটাকে বলছি ম্যাগনিফাইং গ্লাসের মতো আচরণ করবে। ম্যাগনিফাইং গ্লাসের মতো যদি আচরণ করে তাহলে সোজাটা কি এদিকে বেরিয়ে যাবে, তাহলে আলটিমেটলি আমি যেটা পাবো সেটা কিরকম হবে, এটা যদি যেটা যদি কোনো একটা সোজা যদি বেরিয়ে আসে তাহলে মোটামুটি এরকম 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 মোটামুটি ধরে নাও এরকম কাছাকাছি যদি বলি, তাহলে এটা হচ্ছে P1। আমি ছবিটা অন্য কালি দিয়ে করি যাতে এখান থেকে স্পষ্ট দেখা যায়। এটা হচ্ছে সেই বস্তু আগের মতোই P1 Q1, আর এটা হচ্ছে আই লেন্স দ্বারা উৎপন্ন প্রতিবিম্ব P2 Q2। এটা কোথায় আছে, এইটা আছে হচ্ছে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে। দেখো এর থেকে যদি কাছে উৎপন্ন হয় তাহলে কিন্তু সেই প্রতিবিম্বটা আমরা দেখতে পাবো না, তাহলে মিনিমাম ডিস্টেন্স হলো এটা আর ম্যাক্সিমাম ডিস্টেন্স হলো এটা। এই যে এর মধ্যে যে চেঞ্জ করা এটাকেই কিন্তু বলা হয় ফোকাসিং, ঠিক আছে? তাহলে এই যে পজিশনটা, এখানে আমার চোখ আছে, এই যে ফোকাসিংটা আছে এটাকে বলা হচ্ছে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে ফোকাসিং, এটাই কি মিনিমাম। তাহলে বুঝতেই পারছো, আশা করি খুব একটা কঠিন কিছু নয়। তাহলে এখান থেকে আমি যদি কোণগুলো বের করি, এটা হচ্ছে বিটা, এই কোণটাই উৎপন্ন করেছে P2 Q2 স্পষ্টভাবে বলতে পারি। আবার এদিক থেকে কোণটা উৎপন্ন করছে কত, এটা আলফা হলে এদিকে এটা হচ্ছে আলফা। তাহলে এখানেও আমরা একই রকম ভাবে লিখতে পারি m is equal to বিটা বাই আলফা। এই বিটা হচ্ছে প্রতিবিম্ব দ্বারা গঠিত, আর এই আলফাটা কি, আলফাটা তো বস্তু দ্বারা গঠিত, ঠিক আছে? সেই বস্তু যদি তুমি এখানে রাখতে, এই পজিশনে রাখতে, তাহলে কি হতো, এই একই রকম একই কোণ উৎপন্নই তো করতো, কারণ আমরা কি জানি বস্তুটা ওখানে রাখলেও তো একই কোণ উৎপন্ন করবে, কারণ বীক্ষণ কোণটা তো সেমই থাকছে, তাই না? তাহলে সেই পজিশনে যদি আমি করি তাহলে যেহেতু অসীম আলোক রশ্মি আসছে, নিয়ারলি ইকুয়াল টু tan বিটা বাই tan আলফা। এবার tan বিটা বাই tan আলফার হিসাব করলে এটা হচ্ছে tan বিটা করলে এই পজিশন, আমি এটাকে বলছি ই বস্তু, ই মানে ই বিন্দু, এটাকে বলছি ও বিন্দু, আই লেন্সের ই, ও লেন্সের ও, এটা অবজেক্টিভ লেন্স, এটা আই লেন্স। তাহলে tan বিটার হিসাবে করতে হচ্ছে কত, P1 Q1 বাই EQ1, দেখতেই পাচ্ছ P1 Q1 বাই EQ1। আচ্ছা, এখানে একটা জিনিস ভুল হয়েছে আগেরটার মধ্যে, দেখো এখানে একবারে লেখাতে কিন্তু এই ভুলটা হয়েছিল, এখানে ধরা পড়ে গেল আগেরটা করতে গিয়ে। তাহলে এটা P1 Q1 বাই FE বাই P1 Q1 মাইনাস বাই F0, তাহলে অ্যাকচুয়ালি কিন্তু উল্টোটা হবে, মাইনাস F0 বাই FE। দেখো পুরো গল্পটাই চেঞ্জ হয়ে গেল অ্যাকচুয়ালি। তাহলে আমরা দেখতে পাচ্ছি ভুল বলেছিলাম আগের বার, যে অবজেক্টিভ লেন্সের ফোকাস দৈর্ঘ্য যত বৃদ্ধি পাবে তত এর ফোকাস দৈর্ঘ্য কৌণিক বিবর্ধন তত বাড়বে, আর অভিলক্ষ লেন্সের ফোকাস দৈর্ঘ্য যত কমবে, ঠিক আছে, আই লেন্সের মানে হলো অভিনেত্র লেন্সের ফোকাস দৈর্ঘ্য যত কমবে তত কি হবে, এর কৌণিক বিবর্ধন বাড়বে। আর এর ক্ষেত্রে যদি আমি বলি তাহলে tan বিটা এখানে কত হচ্ছে, P1 Q1 বাই কি EQ1, লিখি এখানে EQ1 বাই আবার P1 Q1, এই দূরত্বটুকু সেটা কত হচ্ছে OQ1। এবার OQ1টা কত, OQ1টা তো এখানে ফোকাস দৈর্ঘ্যে মিলিত হয়, তাই না? তাহলে এটা হচ্ছে তোমার F0, ঠিক আছে? Q1 Q1 কাটা গেল, তাহলে OQ1টা উপরে চলে গেল, এটা হচ্ছে F0 বাই এটা হচ্ছে ওর দূরত্ব, কোন দূরত্ব, এর বস্তু দূরত্ব, আই লেন্সের জন্য বস্তু দূরত্ব, সেটা আমরা বলবো মাইনাস ইউ, F0 বাই ইউ।
এবার 1/u এর হিসাব করে যদি বাকিটুকু আমি ওই পাঁচটার থেকে করে নিয়ে আসি 1/v 1/, তাহলে কত হয় সেটা দেখি। আমরা জানি 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f। এখানে 1/v আমি কোথায় করেছি? স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে করেছি। তাহলে 1/vটা এখানে হয়ে যাবে 1/d মাইনাস 1/d মাইনাস 1/u, তাহলে এখানে হয়ে গেল প্লাস 1/u ইজ ইকুয়াল টু কত? 1/fe। তাহলে এখানে কাজে লাগাও 1/u ইজ ইকুয়াল টু কত হচ্ছে? মাইনাস 1/u একবারে যদি আমি লিখি সেটাও লিখতে পারি, বা 1/u লিখতে পারি। তাহলে 1/fe প্লাস 1/d, ঠিক আছে? তাহলে fe যদি এখান থেকে 1/fe যদি কমন নিয়ে নিই তাহলে কত হয়? 1 প্লাস fe বাই d। তাহলে এখানে পুরোটা বসিয়ে দাও 1/u এর ভ্যালুটা। 1/u এর ভ্যালু বসিয়ে m ইজ ইকুয়াল টু আসে 1/fe, ঠিক আছে? এটা মাইনাস থাকলো, তাহলে f0/fe ইন্টু 1 প্লাস fe বাই d। এর ক্ষেত্রেও স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে এফ এর ভ্যালু যত বেড়ে যাচ্ছে, ঠিক আছে, বা যত এফ এর ভ্যালু যত কমে যাচ্ছে, অভিনেত্র লেন্সের ফোকাস দৈর্ঘ্য যত কমছে তত কিন্তু এর কৌণিক বিবর্ধন বাড়ছে, এবং অভিলক্ষ লেন্সের ফোকাস দৈর্ঘ্য যত বাড়ছে তত এর কি হচ্ছে? বিবর্ধন তত বাড়ছে। ক্লিয়ার? এবার দেখো এই দুটোর মধ্যেকার যদি দূরত্বটা বের করতে হয়, এদের মধ্যেকার দূরত্ব যদি এল হয় দুটো লেন্সের মধ্যে, এই ক্ষেত্রে কিন্তু এর দূরত্ব f0 প্লাস fe। কিন্তু এই দূরত্বটুকু কত? এই দূরত্বটুকু কিন্তু l ইজ ইকুয়াল টু f0 প্লাস u। এবার u এর ভ্যালু কত? আমরা দেখি এখান থেকে u এর ভ্যালু হচ্ছে fe বাই d, fe ইন্টু d বাই fe প্লাস d, 1/u করলে যেটা হয়। তাহলে এখানে আমরা লিখতে পারি f0 প্লাস fe ইন্টু d বাই fe প্লাস d। এদের মধ্যেকার দূরত্ব হলো এই, ঠিক আছে? তাহলে আশা করি নববীক্ষণ যন্ত্র পুরোটাই বোঝা গেল, খুব একটা কঠিন কিছু নেই, স্পষ্টভাবে আমরা বুঝতে পারছি। এবং এই ক্ষেত্রে কি হয়, আলাদা করে এখানে ওই প্রতিফলক দিয়ে মাইক্রোস্কোপের মতো আমরা ব্রাইটনেস বাড়াতে হয় না। কেন কি? কারণ এখানে অলরেডি এই অভিলক্ষ লেন্সের সাইজটা এতটাই বড়, তার ফলে প্রচুর পরিমাণে আলো এদিক দিয়ে ঢুকতে পারে, তার ফলে কোনো সমস্যাই হয় না। প্রশ্ন হলো পরবর্তী পার্টটুকু নিয়ে, যে এই নববীক্ষণ যন্ত্র অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ, আরেকটা বলেছিলাম কি? ভূবীক্ষণ যন্ত্র। এই ভূবীক্ষণ যন্ত্র আর অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপের মধ্যে ডিফারেন্স কতটা সেটা যদি এবার আমরা বুঝতে চাই, ঠিক আছে? তাহলে এই ছবিটা যেরকম আছে সেরকম ভাবে আমি ছবিটা রাখি, আমি নিচের অংশটা শুধু মুছে দিচ্ছি। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সহজভাবে আমরা ভূবীক্ষণ যন্ত্র বা যেটা বললাম টেরিস্ট্রিয়াল টেলিস্কোপ যেটা, সেটা আমরা করতে পারি। খুবই ইজি, কিচ্ছু নেই। একটু ভালো করে খেয়াল করো, ভূবীক্ষণ যন্ত্র। ভূবীক্ষণ যন্ত্রের মধ্যেও একই রকম ভাবে শুরুতে আলোক রশ্মি কোন দিক দিয়ে আসে? শুরুতে আলোক রশ্মি আসে অবজেক্টিভ লেন্স দিয়ে। আসলো আলোক রশ্মি, প্রধান অক্ষ, আলোক রশ্মি এসে এদের ফোকাস দৈর্ঘ্যে মিলিত হয়, অবশ্যই গৌণ ফোকাস। এটা এই যে এই পজিশনে মিলিত হয়, এইখানে এটা কি ছিল? এটা এই ফোকাস দৈর্ঘ্যে হয়, এর ফোকাস দৈর্ঘ্য ছিল অসীম দূরত্ব ফোকাসিং এর ক্ষেত্রে, বা ফোকাস দৈর্ঘ্যের কম দূরত্বে এমন একটা দূরত্বে ছিল যেখানে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে গঠিত হয়। তো এবার এখানে আমরা কি করব? এখানে সরাসরি আই লেন্সটাকে আমরা আনবো না, এখানে আমরা একটা অন্য একটা লেন্স আনবো, এবং সেই অন্য লেন্সের এটি দ্বিগুণ ফোকাস দূরত্বে থাকবে। বুঝতে পেরেছি? তাহলে দেখো দ্বিগুণ ফোকাস দূরত্বে যদি কোনো উত্তর লেন্স দূরত্বে থাকে তাহলে কি হবে? ঠিক দ্বিগুণ ফোকাস দূরত্বেই একটা প্রতিবিম্ব গঠন হবে। সেই প্রতিবিম্বটার সাইজ কি হবে? এর সাইজ আর এর সাইজ একদম সেম টু সেম হবে। এবার আমি কি করলাম? এবার আমি আই লেন্সটা নিয়ে এলাম। এবার আই লেন্সটা কোথায় থাকবে তার উপরে ডিপেন্ড করছে। এই যে দূরত্বটুকু আছে, এই দূরত্বটুকু মিনিমাম কত হতে পারে? মিনিমাম হতে পারে লেস দেন ফোকাস দূরত্ব। সেই এমন একটা দূরত্ব হতে পারে যেখানে বড় কথা ভি এর ভ্যালুটা স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে আসতে পারে, সেটা হবে, যত হবে তত। অথবা ম্যাক্সিমাম কত হতে পারে?
ম্যাক্সিমাম হতে পারে একদম ফোকাস আই লেন্সের ফোকাস দৈর্ঘ্যে, তাহলে ভিটা কি হবে, ইনফিনিটি হবে। এটাকে বলবো স্পষ্ট দর্শনের ফোকাসিং, আর এখানে হবে কি অসীম দূরত্বে ফোকাসিং। শুধু পার্থক্যটা কি হবে, পার্থক্যটা এটাই হবে, এই ক্ষেত্রে একই রকম ভাবে আলোক রশ্মি যেটা এখানে এই দিক থেকে উৎপন্ন হয়েছিল, এবার এটা কোন দিকে উৎপন্ন হবে, এটা এরকম জায়গায় কোনো একটা জায়গায় উৎপন্ন হবে। বুঝতে পেরেছি? এই হচ্ছে গল্প। তাতে কি হলো, এই পুরো ঘটনাটার মধ্যে আমরা এখানে কি দেখলাম, দেখো এই যে মাঝখান থেকে যে লেন্সটুকু এলো, এই লেন্সটুকুর কিন্তু কোনো মানে শুধুমাত্র একটাই ওর ভূমিকা, কি ভূমিকা, এই যে প্রতিবিম্বটা আছে এই প্রতিবিম্বটাকে উল্টো করে দেওয়া। তার জন্য এবার আমি যে প্রতিবিম্বটা ফাইনালি পেলাম সেটা একটা সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হলো। কিন্তু এটার সমান সাইজ করলো, তার ফলে এটা কিন্তু আলটিমেটলি ভেতরে কোনো রকম মানে কোনো রকম বিবর্ধনের কাজে কিন্তু ইউজ হলো না। আমি যদি হিসাব করে দেখি, এটার একবারে যদি পুরোটার বিবর্ধন যদি হিসাব করি কথার কথা, তাহলে কত হবে, m0 ইন্টু এটার মাঝখানেরটা m, ধরো m প্রাইম লিখলাম, পরেরটা me, এটার বিবর্ধন কত, এক, কারণ সাইজের সমান, তাহলে আলটিমেটলি ঘুরে ফিরে কি হলো, সেই m0 ইন্টু me এলো। তার ফলে সেই ঘুরে ফিরে এর ফর্ম অসীম দূরত্ব ফোকাসিং এর ক্ষেত্রে -f0/fe এবং ইসের ফোকাসিং এর ক্ষেত্রে -f0/fe ইন্টু 1 + fe/d, যেটা একটু আগে করলাম, তাই হবে বিবর্ধনের মান। এটা কোনো রকম ভূমিকাই করবে না, শুধু একটাই ঘটনা করবে, এই যে আই লেন্স আর ও লেন্সের মধ্যেকার যে দূরত্বটা, সেই দূরত্বটা +4f পরিমাণ বৃদ্ধি পাবে। যাই দূরত্ব থাকুক না কেন, অসীম দূরত্ব বা স্পষ্ট দর্শনের ক্ষেত্রে এই পরিমাণ দূরত্ব কিন্তু এক্সট্রা নিতে হবে। তার ফলে যে সমস্যা হবে, সেই ভূবীক্ষণ যন্ত্রটা কি নড়াচড়া করতে খুব সমস্যা হয়ে যাবে, কারণ অনেকটা দূরত্বে সেটা গঠিত হবে, অনেকটা দূরত্বের হবে। তবে এই সমস্যাটা আমরা দূর করতে পারি প্রতিফলক প্রিজম দিয়ে। ঠিক আছে, কি প্রতিফলক, ওই আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটায় প্রিজমের মাধ্যমে। দুটো প্রিজম ব্যবহার করে, একবার আপসাইড ডাউন, মানে অ্যাকচুয়ালি এই যে এখানে প্রতিবিম্বটা গঠিত হয় না, এটা কিন্তু মানে দুদিকেই উল্টো হয়, অর্থাৎ পাশাপাশি উল্টো হয়, এটা ধরে নাও এর বস্তু, তাহলে প্রতিবিম্বটা তো এক তো হবে এদিক থেকে এদিকে, অর্থাৎ ল্যাটারাল চেঞ্জ, এবং এদিক থেকে এদিকে, ঠিক আছে, অর্থাৎ এর উল্টো হচ্ছে এবং পার্শ্বীয় পরিবর্তন হচ্ছে। তাই এই দু রকমের ইনভার্স কমানোর জন্য এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, হয় এরকমভাবে ফোকাস একটা রাখতে পারি, তাদের দ্বিগুণ ফোকাস দূরত্ব আমি বাড়িয়ে দিতে পারি, মাঝখানে ফোকাস সেটা রেখে, উত্তর লেন্সটা রেখে, অথবা যেটা করতে পারি সেটা হলো আমরা আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন প্রিজম, ঠিক আছে, সেই ধরনের প্রিজম আমরা ব্যবহার করতে পারি। দুটো ব্যবহার করে, একবার আপসাইড ডাউন আর একবার ল্যাটারাল চেঞ্জ করে আমরা নববীক্ষণ যন্ত্র বা অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপের ঘটনা করতে পারি। ঠিক আছে, তবে একটা সমস্যা, এটাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে অপেরণ জাতীয় ত্রুটি, বিভিন্ন রকমের ত্রুটি কিন্তু চলে আসে, কারণ এর এই যে অভিলক্ষ লেন্স আছে, সেই অভিলক্ষ লেন্সের সাইজটা কিন্তু অনেকটাই বড় হয়, তার ফলে বর্ণীয় অপেরণ, ঠিক আছে, তাছাড়া গলীয় অপেরণ, বিভিন্ন ধরনের অপেরণ কিন্তু এই ক্ষেত্রে দেখা যায়। তো সেগুলো আমরা কিন্তু পুরোটাই দূর করতে পারি প্রতিফলক দূরবীক্ষণ পদ্ধতিতে। এবার সেটা করব। দুটো ক্ষেত্রে আমরা করলাম, অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ এবং ভূবীক্ষণ মানে টেরেস্ট্রিয়াল টেলিস্কোপ, দুটো ক্ষেত্রে আমরা বুঝিয়ে দিলাম ওয়ার্কিং প্রিন্সিপাল কীভাবে কাজ করে। ঠিক একই রকমভাবে আমরা এখানে শুধুমাত্র রশ্মিচিত্রর মাধ্যমে এদের মেইন ব্যাপারটা বুঝিয়ে দেবো যে কীভাবে কাজ করে, বেশি কিছু এখানে লাগবে না প্রতিফলক দূরবীক্ষণের ক্ষেত্রে। আমরা এখানে প্রতিফলক দূরবীক্ষণ সবার প্রথম যে করেন, তার নামানুসারেই প্রতিফলন দূরবীক্ষণের নামটা আসে, ক্যাসেগ্রেইয়ান টেলিস্কোপ, ঠিক আছে, তার নামানুসারে হচ্ছে সেই বিজ্ঞানী। উনি যেটা করেছিলেন, সেখানে উনি একটা অবতল দর্পণ, প্রাথমিক একটা অবতল দর্পণ ইউজ করেছিলেন। ঠিক আছে, এই প্রাথমিক অবতল দর্পণের দিকে সোজাসুজি কিছু কি সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ আসছে, তারা থেকে আলোক রশ্মি গুচ্ছগুলো এলো। সেই আলোক রশ্মি গুচ্ছগুলো প্রতিফলনের পর কোথায় মিলিত হওয়ার কথা, এই অবতল দর্পণের ফোকাসে মিলিত হওয়ার কথা, ঠিক তো। কিন্তু সেই ফোকাসের আসার আগেই একটা দ্বিতীয় আরেকটা দর্পণ, গলীয় দর্পণ এখানে ব্যবহার করা হয়েছে, সেকেন্ডারি কনভেক্স মিরর, মানে উত্তল দর্পণ ব্যবহার করা হয়েছে। সেই উত্তল দর্পণ তার রাস্তা পথে এসে আটকে দিল। তাহলে এরা কি এই বিন্দুতে মিলিত হতে পারবে না, তাহলে এরা এই মিরর দ্বারা প্রতিফলিত হয়ে আবার এই মিরর দ্বারা প্রতিফলিত হচ্ছে। প্রতিফলিত হওয়ার পর এদেরকে
ফোকাস করা হয়, মানে একটা জায়গায় নিয়ে যাওয়া হয়, সেটা কোথায়, সেটা একটা আইপিসে। আমরা যেরকম আইপিস ইউজ করেছি আগের টেলিস্কোপ বা আগের মাইক্রোস্কোপগুলোতে বিবর্ধন ক্ষমতা বাড়ানোর জন্য, কৌণিক বিবর্ধন বাড়ানোর জন্য বা ওই ভিজুয়াল অ্যাঙ্গেল বাড়ানোর জন্য, ঠিক সেরকমভাবে আইপিসে এবার ফেলা হয়। তাহলে এখানে একটা সৎবিম্ব গঠিত হয়েছে, এবার আইপিসটা সেই জায়গায় নিয়ে ফেলা হলে এবার সেখান থেকে আমরা চোখ দিয়ে আমরা কি দেখতে পারবো, আমরা এর বিবর্ধিত একটা ইমেজ দেখতে পারবো। এটা হলো ফার্স্ট এই ধরনের টেলিস্কোপটা তৈরি হয়েছিল, খুব সিম্পল টেলিস্কোপ। এর পরবর্তীতে নিউটন এটাকে আরও একটু সিম্পল করেছেন, ঠিক আছে। নিউটন যেমন সব জায়গায় আছে, আইজ্যাক নিউটন, তাহলে এখানেও আছেন, উনিও একটা টেলিস্কোপ তৈরি করেছেন তার নিজের সুবিধার্থে। উনি এখানে যেটা করেছিলেন, অ্যাকচুয়ালি এই টেলিস্কোপটাই কিন্তু এখন নেই, পরবর্তীতে আরও টেলিস্কোপ তৈরি হয়েছে, নিয়মিত টেলিস্কোপগুলো কি আপ টু ডেট হচ্ছে। আমরা ফার্স্ট দুটো টেলিস্কোপ নিয়ে আলোচনা করছি। এখানে নিউটনিয়ান টেলিস্কোপে যেটা হয়েছে, উনি যেটা ইউজ করেছেন রিফ্লেক্টর হিসেবে একটা বড় সাইজের অধিবৃত্তীয় অবতল দর্পণ, ঠিক আছে, একটা অধিবৃত্তীয় অবতল দর্পণ ইউজ করেছেন। এখানে কি করেছে, এখানে কিছু আলোকরশ্মি বাইরের থেকে এসে আপতিত হয়েছে, আপতিত হয়ে যাওয়ার পর যখন প্রতিফলিত হয়ে একটা বিন্দুতে এরা মিলিত হবে, এখানে যে ঘটনাটা ঘটেছে, এই ক্ষেত্রে এর মতো এখানে উত্তল দর্পণ ব্যবহার করেননি, এখানে এর অধিবৃত্তীয় দর্পণের প্রধান অক্ষের সাথে 45 ডিগ্রি কোণে একটা সমতল দর্পণ স্থাপন করেছেন, এবং এই সমতল দর্পণে প্রতিফলিত হয়ে এদেরকে একটা আইপিসে ফেলানো হয়, এবং আইপিস দ্বারা ঠিক আগের নিয়মেই, ঠিক আছে, তাদের ভিজুয়াল অ্যাঙ্গেল বাড়িয়ে একটা বিবর্ধিত ইমেজ আমরা পেতে পারি। এই সাধারণত এই ম্যাগনিফিকেশন, এই নর্মাল ভিশনের ক্ষেত্রে যে ম্যাগনিফিকেশনটা আমরা পাই, এর ক্ষেত্রেও হয় সেটা মাইনাস এফ অবজেক্ট, এখানে অভিলক্ষ হিসেবে কি, এটা হলো অভিলক্ষ, সরি এটা হচ্ছে অভিলক্ষ, অভিলক্ষেরটা f0 বাই FE, যেটা ঠিক একই রকম ভাবে আমরা ইসের ক্ষেত্রে করেছিলাম, ওই অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ প্রতিসারক দূরবীক্ষণের ক্ষেত্রে যেটা বেরিয়েছিল নর্মাল ভিশনের ক্ষেত্রে, অসীমে ইসের ক্ষেত্রে মাইনাস f0 বাই FE, এর ক্ষেত্রেও f0 বাই FE। তাহলে অভিলক্ষের ফোকাস কত, এখানে অভিলক্ষের ফোকাস কিন্তু এর বক্রতা ব্যাসার্ধের অর্ধেক, তাহলে আমরা এখানে লিখতে পারি মাইনাস r/2 FE। FEটা কি, এই যে আমি আই লেন্সটা ইউজ করেছি, সেই আই লেন্সের ফোকাস দৈর্ঘ্য। এটা হচ্ছে এর নর্মাল ভিশনের আমাদের ম্যাগনিফিকেশন, কৌণিক বিবর্তন। তো বুঝতেই পারছো এর বক্রতা ব্যাসার্ধের ভ্যালু যত বাড়বে এবং আই লেন্সের ফোকাস দৈর্ঘ্য যত কমবে, এর বিবর্ধন তত বেশি হবে। ক্লিয়ার? এবার এই প্রতিসারকের থেকে আমরা কিন্তু এখন যেগুলো ইউজ করি সবচেয়ে বেশি, সেগুলো কিন্তু সব প্রতিফলক দূরবীক্ষণগুলো ইউজ করি। সবার প্রথমের ইউজ করার কারণ হলো এরা গোলীয় অপেরণ মুক্ত এবং বর্ণীয় অপেরণ মুক্ত। কিছুটা গোলীয় অপেরণ থাকলে পুরোপুরি বর্ণীয় অপেরণ মুক্ত, কারণ এখানে লেন্সের পরিবর্তে প্রতিফলক ব্যবহার করা হয়, ঠিক আছে। আর প্রতিফলকে কখনো বর্ণীয় অপেরণ ঘটে না, কারণ বর্ণীয় অপেরণটা আসেই প্রতিসরণের ক্ষেত্রে। সেটা হচ্ছে তার বর্ণীয় অপারেশনের ইংরেজি হলো ক্রোমাটিক অ্যাবারেশন। ক্রোমাটিক অ্যাবারেশনের থেকে ফ্রি আছে, এবং স্ফেরিক্যাল অ্যাবারেশনও প্রায় নাই বললেই চলে। আর তাছাড়া এই ক্ষেত্রে পুরোটাই প্রতিফলিত হচ্ছে বলে এই আলোকরশ্মি অতিরিক্ত উজ্জ্বল এবং স্পষ্ট হয়। স্পষ্ট, সেখানে রিজলভিং পাওয়ারের গল্প আসে, সেদিকে আমি আর যাচ্ছি না, ঠিক আছে। ব্রাইটেড ইমেজ অ্যান্ড হায়ার রিজলভিং পাওয়ার ইউজ হয় এই ক্ষেত্রে। তার জন্য আমরা প্রতিসারক দূরবীক্ষণের থেকে প্রতিফলক দূরবীক্ষণটাই বেশি ব্যবহার করছি।